পড়ে। পরনে সাদা পাঞ্জাবি টেনে টুনে ঠিক করে। এক পলক অরিত্রিকার ভীতু মুখমানার দিকে দৃষ্টি স্থির করে সদর দরজার দিকে চলে যায়। তখনই ভরাট কণ্ঠে শব্দগুচ্ছ প্রতিধ্বনি হয়। তোর মতো ইডিয়েটের বয়ফ্রেন্ড হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। অরিত্রিকা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সারহানের দিকে। অতিশয় বিস্ময়ের অতল গহীনে ডুবে গেছে। পরিত্যক্ত গোডাউনের ভেতরের পরিবেশ সাধারণত খুবই নির্জন এবং গা ছমছমে। চারপাশে পরিবেশ ধুলো ময়লা পরিপূর্ণ। গোডাউন দীর্ঘদিন বন্ধ অবস্থায় থাকায় ভেতরে বিদঘুটে গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আতপাকা করা গোডাউনের মেঝেতে ময়লা আবর্জনায় কেমন স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি করেছে। ছাদে ঝুলে থাকা মাকড়সার জালে বিদঘুটে পরিবেশ তৈরি হয়েছে। ভাঙা দরজা জানালার কারণে সূর্যের আলো খুব কমই প্রবেশ করছে। সকাল হয়েছে তা বোঝার উপায় নেই। বিদঘুটে গন্ধটা ধুলোমাটির সাথে পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে ভ্যাবসা পরিবেশের মিশ্রণ। একপাশে পুরনো মালপত্র, ভাঙাচোরা বাক্স পড়ে অযত্ন অবহেলায় পড়ে আছে। পায়ের নিচে শুকনো পাতা, কাগজের কাচের দৃশ্যমান। পরিত্যক্ত গোডাউনের স্যাঁতস্যাঁতে পচা কাঠের গন্ধে ভরা। দূর হতে অন্ধকারাচ্ছন্ন একটা ছোট্ট রুমের দেখা মিলছে। সেখানে 3টে চেয়ারে 3জনকে শক্ত মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অতি শক্তি প্রয়োগ করে বাঁধায় তাদের দেহ আর চেয়ারের সঙ্গে একাত্মা হয়ে গেছে। ঘরের ব্যবসা শীতল বাতাসে ভেজা মাটির গন্ধ এবং দেয়ালের ফাটলে জমে থাকা শ্যাওলা আর ছাদ থেকে গড়িয়ে পড়া পানির ধারা পরিবেশকে আরো গুমট করে তুলেছে। 3জনের ক্ষত ভরা চেহারা, অর্ধেক সে অন্ধকারে ঢাকা। তবে যা দৃশ্যমান তা খুবই ভয়ানক। বখাটে ছেলেগুলোর ফোলা চোখ, ফেটে যাওয়া ঠোঁট আর মুখের পাশে জমে থাকা রক্তের শুকনো দাগ। কপাল বেয়ে মেঝেতে পড়ছে তাজা রক্ত। কালশেটে সব পড়া শরীরে আঘাতের চিহ্ন। শরীর দুর্বল এবং নিস্তেজ। তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। থেমে থেমে দীর্ঘশ্বাস নিচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সকলে প্রায় অর্ধমিত। হাত পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ফুলে উঠেছে এবং তার আঙ্গুলগুলো মৃতের মতো নীলচে দেখাচ্ছে। তাদের শরীরের শার্ট ছেঁড়া, সেই ছেঁড়া অংশ দিয়ে শরীরের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। বক্ষ বরাবর গভীর ক্ষত এবং কালশেটে দাগ পড়েছে। কিছু জায়গায় হালকা ক্ষত সৃষ্টি হয়েছে। তার চোখের গভীরে তীব্র যন্ত্রণা স্পষ্ট ফুটে উঠেছে। বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে বখাটেগুলো। এখান থেকে পালানোর কোনো উপায় নেই তাদের। ব্যাগ তো জানে সে গোডাউনে একা নয়, আরো কয়েকজন লোক আছে। তারা সকলে এমপির লোক, এটাও কানে এসেছে। এমপির লোকগুলো গোডাউনের বাহিরে অবস্থান করছে, শুধু সময় আর অপেক্ষা। গেট খুলে প্রবেশ করলো সারহান। পুরনো আমলের লোহার গেটের কর্কশ শব্দে কেঁপে উঠল ভেতরে থাকা বখাটেগুলো। তার পেছনে আবির এবং ইনান সহ আরো 5জন দেহরক্ষী অনুসরণ করে প্রবেশ করলো। সারহান ওষ্ঠকোণে বক্র হাসি ফুটিয়ে আশেপাশে তা না তাকিয়ে দাম্ভিকতার সহিত শানিত পায় এগিয়ে গেল চেয়ারে বেঁধে রাখা বখাটেগুলোর দিকে। তারা কারো উপস্থিতির আভাস পেতে দুর্বল চোখে সামনের দিকে তাকায়। ক্ষীণ আলোয় চোখে পড়ে সাদা পাঞ্জাবি পরিহিত সুঠামদেহী পুরুষালী অভয়। পেছনের মানুষগুলোর উপস্থিতি চোখে পড়ল তাদের। এতক্ষণ তারা শান্ত থাকলেও হঠাৎই অশান্ত হয়ে উঠল মুহূর্তে। ভয়ে গলা শুকিয়ে এলো তাদের। আজ তাদের নিস্তার নেই। জীবনের মায়া কেঁদে উঠল 3জন। সারহান আবিরকে ইশারা করলো। আবির সেই ইশারা অনুসরণ করে এগিয়ে গেল লাইটের সুইচ অন করে দিতে। পরিত্যক্ত রুমটা আলোয় আলোকিত হয়ে গেল। সারহানের দৃষ্টি 3জনের উপরই নিবদ্ধ। সেই চাহনিতে নেই কোনো মায়া দয়া। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রকাশ পাচ্ছে একরাশ ক্ষোভ এবং ক্রোধ। 3জনের গোঙানি শব্দই যেন পাষাণ মানুষটার হৃদয় গোলাতে অক্ষ। অরিত্রীর হাত স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছিল কোন বাস্টার্ড? নিস্তব্ধ রুমে সকলে হঠাৎ সারহানের বজ্র কণ্ঠের হুঙ্কারে আটকে উঠল। 3জন বখাটের অবস্থা বেহাল। ভার্সিটিতে গতকাল হ্যারেস করেছিল 2টা মেয়েকে। তার ফলস্বরূপ আজ তাদের এমন ভয়াবহ অবস্থা। এমপির পরিবারের মেয়ের গায়ে হাত দিয়েছে, এর শাস্তি কঠিন হবে। সারহান রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। চক্ষুদয় রক্তবর্ণ ধারণ করেছে। মুখে ফুটে উঠেছে হিংস্রতা। জল অতিশয় থমথমে এবং কঠিন। কারো কোনো উত্তর না পেয়ে পুনরায় শক্ত কণ্ঠে শুধায়, অরিত্রীর শরীরে হাত দিয়েছে কে? হু ইজ হি? 3জনের মধ্যে একজন কেঁদে উঠে বলে, এমপি সাহেব, আমি কিছু করি নাই, আমারে ছাইড়া দেন। সারহান কুটিল হেসে বলে, ঠিক আছে, ছেড়ে দেব। আগে বল, কে অরিত্রীকে স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছে? ছেলেটার মুখ চকচক করে ওঠে।
ব্যথা ভুলে তড়িঘড়ি করে বলে, আতিক, আতিককে? মাঝখানের চেয়ারে যাকে বাধা রয়েছে সে। সারহান ভ্রুযুগল বাঁকিয়ে তাকালো আতিকের দিকে। আতিক ভয়ে থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অনবরত নোনা জল ছড়ছে। মৃত্যু ভয়ে আত্মা শুকিয়ে আসছে। সারহান তা পরখ করে ওষ্ঠ বাঁকায়, দাম্ভিকতা বজায় রেখে এগিয়ে যায় আতিকের দিকে। কুটিল হেসে বলে, আতিক, জানিস তোকে দেখে আমার মনে একটুও মায়া হচ্ছে না, বরং ইচ্ছে করছে এই মুহূর্তেই তোর গলায় নিজের হাতে ছুরি চালিয়ে দিই। কিন্তু না, আমি তা করব না, কারণ তোদের মতো নিজ মানুষকে এত সহজে মৃত্যুর স্বাদ দিয়ে আমার এই শাস্তিকে হালকা করে দেয়া। এবার তোদের নজর ভুল জায়গায় পড়েছে, আমার সম্মানে হাত দিয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। সে শাস্তি এমন হবে যা তোদের অস্তিত্বের প্রতিটি কণায় ভয় হয়ে গেঁথে থাকবে। তোদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি রাতের ঘুমহীন আতঙ্কে সেই পাপের মূল্য দিতে হবে। বখাটে তিনজন ভয়ে কেঁপে ওঠে। সারহান আবিরের দিকে হাত বাড়ায়। আবির তা দেখে হাতে থাকা বন্দুক সারহানের হাতে তুলে দেয়। সারহানের মুখাবয় কঠিন হয়ে ওঠে। বন্দুক সরাসরি তাক করে আতিকের বাহু বরাবর। ভাবমূর্তি পরিবর্তন করে নিজের মাঝে ঘুমন্ত হিংস্র মনোভাব বের করে আনে। ক্রোধ মিশ্রিত চাহনিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উচ্চস্বরে বলে ওঠে, অরিত্রীর শরীরে তোর কুলসিত ঘৃণ্য দুর্গন্ধময় হাতের স্পর্শ পড়েছে। সেই হাত কি অক্ষত রেখে দেওয়া যায় আতিক? সেই হাত কি আর থাকার যোগ্য? আজ আমি ন্যায়ের শাস্তি দেব। যে হাত অপবিত্র করেছে অরিত্রীর শরীর, যে হাত সাহস করেছে স্পর্শ করার, সেই হাত শাস্তি স্বরূপ আজ তোকে হারাতেই হবে। আমি নিশ্চিত করব তুই প্রতিটা মুহূর্ত বুঝিস নারীর অসম্মানের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আতিক ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কণ্ঠনরত কণ্ঠে বলে ওঠে, আমারে ছাইরা দেন এমপি সাহেব, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এমন জঘন্য কাজ করবো না, আমারে মাফ করে দেন। যা, মাফ করে দিলাম। সারহান ফিচেল হেসে হঠাৎ বলে ওঠে। সকলেই হতবিহব্বল হয়ে যায় এমন কাণ্ডে। আতিক সহ আরো দুজনের জানে পানি আসে। ভয় মিলিয়ে যায় বাতাসে। কিন্তু সেই খুশি স্থায়ী হয় না। বুলেটের শব্দে কেঁপে ওঠে রুম। কারো ভয়াবহ আর্তনাতে নিস্তব্ধতা ভেঙে যায় মুহূর্তে। সবাই হকচকিয়ে গেল। আতঙ্কে বুক কেঁপে ওঠে। ভয়ার্ত নজরে তাকায় সারহানের দিকে। সারহানের সাদা পাঞ্জাবিতে লাল তাজা রক্তের ছিটকে আসা দাগ। গম্ভীর মুখে রক্তের ছিটা এসে পড়েছে। ওষ্ঠকোণে রহস্যময় হাসি। সুশালো দৃষ্টি আতিকের পানে। আতিকের শরীর ঝিমিয়ে গেছে। চক্ষুদয় আধখোলা। জিভ বেরি হয়ে আছে। বুলেটের আঘাতে এক হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গলগল করে রক্ত পড়ে রুমের মেঝে ভেসে যাচ্ছে। হাতের মাংস ঝাঁঝরা হয়ে গেছে। কি বিভৎস দৃশ্য! সারান পকেট থেকে রুমাল বের করে মুখে লেগে থাকা রক্ত মুছে নেয়। ধীর কণ্ঠে আওড়ায়, নারীর শরীর ছুঁয়ে দেখার লোভ কখনোই একজন সভ্য ও সম্মানিত পুরুষের চরিত্রের পরিচায়ক হতে পারে না। এটা তোদের মতো নর্দমার কীর্তের নোংরা প্রবৃত্তি, যাদের অস্তিত্ব এই সমাজের জন্য কলঙ্ক। তোদের জন্য একটাই প্রাপ্য, নৃশংস শাস্তি। তোদের মতো পাকজীবীদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মৃত্যুই তোদের একমাত্র মুক্তি, বাস্টার্ডের দল। ঘড়ির কাঁটায় 9:25 সন্ধে রাত পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। সন্ধ্যায় আচ্ছন্ন সময় পেরিয়ে ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। শহরে কোলাহল বেড়েই চলেছে। শহরের রাস্তায় মানুষের পদচালনা বেড়েছে। তালুকদার বাড়ির ছাদে ছোটখাটো পার্টির ব্যবস্থা করা হয়েছে আজ। পার্টিতে লোকজন কম হলেও এর আয়োজন জাঁকজমকপূর্ণভাবেই করা হয়েছে। লাইটিং, ডেকোরেশন, ড্রিঙ্কস, স্ন্যাকের সমারোহ টেবিল জুড়ে। তালুকদার বাড়ির হঠাৎ পার্টির আয়োজনে মুখ্য ব্যক্তি ইলহাম তালুকদার। নিজের আনন্দ বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই এই আয়োজন করেছে। বক্সে সফট মিউজিক বাজছে। আমন্ত্রিত সকলেই ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে দুলে দুলে নাচছে। কেউ বা বসে গল্প করছে, কেউ বা খাচ্ছে। কয়েকজন নিজেদের পার্টনারদের সাথে মুহূর্ত এনজয় করছে। আজকের পার্টিতে ইলহামের স্পেশাল গেস্ট নিশাদ এহসান এবং মিহিকা মুবাসসেরা। আজকের পার্টি তাদের দুজনকে উৎসর্গ করছে। এর কারণও আছে বটে। নিশাদ গত 3 বছর দেশের বাইরে থেকেছে। 2 দিন আগে সে ফিরেছে এবং সিঙ্গাপুর থেকে বাবার ব্যবসায় হেল্প করেছে। মিহিও সিঙ্গাপুরেই পড়াশোনা করত। দুজনের পরিচয় এবং বন্ধুত্ব আরও গাঢ় হয়। সেই সুবাদে আজকে ইলহাম মিহিকাকে ইনভাইট করেছে।
নিশাত আর মিহি চেয়ারে পায়ের উপর পা তুলে নাটকীয় ভঙ্গিতে বসে আছে। তাদের চোখে মুখে বিরাজ করছে উচ্ছ্বাসের ছটাক, প্রাণবন্ত আমোদিত হাসি। ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে জমিয়ে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু রাজনীতি। তাদের পাশে ইলহাম বসে আছে বেশ আয়েসি ভঙ্গিতে। এক হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে অষ্টকোণে মৃদু হাসি টেনে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। ছাত্র রাজনীতিতে একমাত্র সারহান এত দ্রুত সাফল্য অর্জন করল। এক নির্বাচনে একেবারে এমপি হয়ে গেল। এলেমাসে বলতে হবে। নিশাত সশব্দে হেসে হঠাৎই বলে ওঠে। কেমন যেন প্রফুল্লতা বিরাজ করছে তার মাঝে। ইলহাম ড্রিঙ্কসে লম্বা চুমুক দিয়ে তাল মিলিয়ে বলে ওঠে। সত্যি এলেম আছে, ভাবা যায় এক লাফে এমপি হয়ে গেল, আর আমরা বাপের টাকায় ফুটানি করছি। নিশাত উচ্চস্বরে হেসে বলল, বাপের বিজনেস জয়েন করে সেই টাকা উড়াচ্ছি আমি। তবে তোর কথা আলাদা, বাপের একমাত্র ছেলে হওয়ায় বেকার থেকেও মাস্তি করছিস। এত টাকা আমি ছাড়া খরচ করবে কে? একদম ঠিক। সারহান যেদিন এমপি নির্বাচিত হয়েছিল সেদিন শুধু একটা কথাই মাথা ঘুরপাক খাচ্ছিল। কি? মামুর রাজনীতিতে জীবনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত করল, কিন্তু সাফল্য অর্জন করতে পারল না। সারহানের দলে বিরোধী পক্ষে লড়ে হেরে গেল। মানে ছেলের বয়সে একজনের কাছে রাজনীতির শীর্ষ স্থানীয় বিরোধী দলের নেতার পরাজয় ঘটল। এই বিষয়টা শকড আমি। আমার এসব বালের রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই। বাবার বুদ্ধিহীনতার কারণে তিনি হেরে গেছেন, এটা সকলেই জানে। সেটা আমিও জানি। হুম। নিশাত ড্রিঙ্কসের গ্লাসে হাত বুলাতে থাকে। ভ্রু কুঞ্চন করে ভরাট কণ্ঠে বলে, সারহান অল্প সময় জনগণের ভালোবাসা পেয়েছে। এলাকাতে নাম ডাক খ্যাতি কুড়িয়েছে দ্রুত। মানুষের ভালোবাসা সিক্ত হয়েছে। এর মাঝে গুটি কয়েক শত্রুও বানিয়ে ফেলেছে। সেগুলো ইচ্ছাকৃত নয়, বরং তার অগোচরে শত্রুতার সূত্রপাত হয়েছে। এর ফলস্বরূপ ভার্সিটি এরিয়াতে সরাসরি অ্যাটাকের শিকার হয়েছে। কিন্তু ভাগ্য ভালো, কোনো মেয়ে বাঁচিয়ে নিয়েছে। মাঝখানে মেয়েটা না আসলে নির্বাচিত এমপি খতম। ইলহাম তৃপ্তির ঢেকুর তুলে বলে, নিউজটা কানে এসেছিল, তবে হঠাৎ এত বড় মামলা ঠান্ডা হয়ে গেল কিভাবে? বিষয়টা একটু গোলমেলে লাগছে। গোলমেলে লাগার কথা, কারণ এসব অ্যাটাকের খবর যত হাইলাইট হবে ততই পরিস্থিতি বিগড়ে যাবে। রাজনীতি মারপ্যাচ বোঝা মুশকিল। মিহি এতক্ষণ চুপচাপ দুজনের কথোপকথন গভীর মনোযোগ দিয়ে শুনছিল। রাজনৈতিক আলাপ তার একদম অপছন্দের, তবে সারহানের কথা শুনে একটু আগ্রহ জন্মেছিল। কৌতূহলবশত নিশাতকে জিজ্ঞেস করে, সারহান যে তোমাকে ভরা ক্যাম্পাসে মেরেছিল, এম আই রাইট নিশাত? ইলহাম বাঁকা চোখে তাকায় মিহির দিকে। মিহি নিশাতের ক্লোজ ফ্রেন্ড। নিশাতের বাবা এবং মিহির বাবা বন্ধু হওয়ার সূত্রে দুজনের বন্ধুত্ব গড়ে উঠেছে। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং মডার্ন, পোশাকে আভিজাত্য ফুটে উঠেছে। নিশাতকে এমন প্রশ্ন করায় বেশ বিরক্ত হলো ইলহাম। সুন্দরী মেয়েদের যে বুদ্ধি হাঁটু নিচে তার জলজান্ত উদাহরণ মিহিকা মুবাস্সারা। নিশাত ব্যক্তির সহিত তাকায় মিহির দিকে, দৃষ্টি সরু এবং গাঢ়। চাপা ক্রোধান্বিত কণ্ঠে বলে, এসব চ্যাপ্টার ভার্সিটিতে ক্লোজ করে দিয়েছি, অথচ তুমি এখনো এসব মনে রেখেছ? মিহি দমে গেল, প্রকাশ করলো না। পুনরায় বলে ওঠে, ভোলার মতো বিষয় না এটা। ইলহাম, তুমি ভুলতে পেরেছো সেই কাহিনী? শেষোক্ত কথাটা ইলহামকে উদ্দেশ্য করেই বলল মিহি। ইলহাম থতমত খেয়ে যায়। একটু থেমেই বলে ওঠে, না, ভুলিনি। দেখেছো নিশাত, ইলহাম ভোলেনি। আমি কি করে ভুলতাম বলো? বাই দ্য ওয়ে, রাস্তায় এটা রিভেঞ্জ নেবে না। নিশাতের প্রচন্ড রাগ হলো, কাট কাট জবাব দিল, না, এবার অন্তত চুপ করো। এসব পুরনো বিষয় গেটে লাভ নেই। মিহি আলতো হেসে বলে, তুমি এত সুইট কেন নিশাত? নিশাত কপালে বিরক্তির ভাঁজ ফেলে মুখে কলু পেটে বসে রইল। ইলহাম খুক খুক করে কেসে ওঠে। মিহি হাসি বজায় রেখেই বলে, এসব রাজনীতি বিষয় বাদ দাও তোমরা, আমরা অন্য টপিকে কথা বলি। ইলহাম, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? ইলহাম চাপা স্বরে উত্তর দিল, না। তুমি হ্যান্ডসাম একটা ছেলে, গার্লফ্রেন্ড নেই শুনে অবাক লাগছে। যাই হোক, এক্স বা পছন্দের কেউ আছে? এক্স নামক কালনাগিনী আমার নেই, তবে একজনকে লাইক করি। মিহি নড়ে চড়ে উঠল, কৌতূহল ভাব নিয়ে জানতে চাইল, মেয়েটার
পিক থাকলে দেখাও। ইলহাম অদ্ভুত হাসি দিয়ে বলে, পিক নেই আমার কাছে। যার চেহারা সর্বক্ষণ আমার চোখের সামনে ভাসে, তার পিক রেখে কি করব বল? গভীর প্রেমে পড়েছ ইলহাম। মেয়েটার নাম কি? বলা যাবে না। আরে বলো। ইলহামের চক্ষুদ্বয় বন্ধ করে। তখনই ভেসে ওঠে মেয়েটার ভয়ার্ত চেহারা, আতঙ্কিত চাহনি। সে আনমনেই হেসে ওঠে, শান্ত কণ্ঠে বলে, অরিত্রিকা ফাইরুজ চৌধুরী। বাহ, সুন্দর নাম। মেয়েটা ভীষণ সুন্দরী, তাই না? হ্যাঁ, তোমার কল্পনার থেকেও সে অধিক সুন্দরী। মিহি মস্করা করে বলে, বিয়ে করে ফেলো দ্রুত, না হলে দেখা যাবে অন্য কেউ তোমার রানীকে বিয়ে করে নেবে। ইলহাম দ্রুত চক্ষুদ্বয় খুলে ফেলে, মৃদু হেসে বলে, আমি থাকতে তেমন কিছুই হবে না। বাহ, কি কনফিডেন্স। তবে একটা সমস্যা আছে। কি? অরিত্রিকা সারহানের চাচাতো বোন। নিশাদের উক্ত কথাটা শ্রবণ হতেই দ্রুত তাকায় ইলহামের দিকে। ইলহাম বেশ উচ্ছ্বাসিত ভঙ্গিতেই বসে আছে, মুখাবায় আনন্দের জোয়ার বইছে। সেসব উপেক্ষা করে বলল, সারানের বোন। ইলহাম চাপা স্বরে বলল। হুম। মিহি তড়িঘড়ি করে বলল, তাহলে তুমি আমার সাথে হাত মেলাও ইলহাম। কেন? দুজনে মিলে বুদ্ধি করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তুমি অরিত্রিকাকে পটাবে আর আমি এমপি সারহানকে। সারহান আমার ক্রাশ। নিশাদ ধমকে উঠে বলে, যাকে দেখো তার উপর ক্রাশ খাও, এটা কোন ধরনের স্বভাব মিহি? মিহি মুখ গোমরা করে বলল, তোমার ওপরেও তো ক্রাশ খেয়েছিলাম, কিন্তু তুমি পাত্তা দিলে না। সেই দুঃখে আরেকজনের ওপর খেয়েছি। সব দোষ তোমার। নিষেধ। ইলহাম নিজের হাসি থামিয়ে রাখতে পারল না, হুহা করে হেসে উঠল। নিশাদ খিজে মেজাজ চুপচাপ বসে রইল। মিহি আর চোখে তাকালো নিশাদের দিকে। ভালোবাসা কেন এত অসহায়? সাদ লিভিং রুমের সোফায় গা এলিয়ে বসে গান শুনছে। তার মন আজ ভীষণ খারাপ। কিছু আগেই 11তম ব্রেকআপ হয়েছে। সেই দুঃখে আজ এক্সট্রা 2টো বার্গার বেশি খেয়েছে। আরও খেতে চেয়েছিল, কিন্তু অতিরিক্ত কষ্টে জর্জরিত হয়ে খেতে পারেনি। অরিত্রিকা আর ইশরা দুজনে অপর পাশে সোফায় গালে হাত দিয়ে চোখ মুখ কুচকে তাকিয়ে আছে সাহাদের দিকে। দুজনেই বিরক্তিকর সহিত বসে নাটক দেখছে। এই ছেলে মেয়েদের মতো নটাঙ্কিবাজ কি করে হলো? দেখে মনে হচ্ছে না ছ্যাঁকা খেয়েছে, অথচ এমন ভাব করছে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেছে। বড় ভাই মেয়েদের ধারে কাছেও যায় না, অথচ ছোট ভাই একের পর এক ছ্যাঁকা খাওয়ার নাটক করে যাচ্ছে। দেখা যাবে 2 দিন পর নতুন কাউকে পটাবে। তুই গান বন্ধ করবি? অরিত্রিকা কটমট করে বলে। সাদাত তা শুনেও কিছুই বলল না। সেভাবে ভগ্ন হৃদয়ে প্রেমিকের ন্যায় বসে রয়। ইশরা সহ্য হলো না নাটক। সে দ্রুত গিয়ে সোফার উপরে থাকা ফোনটা হাতে তুলে নিল। গান বন্ধ করতে যাবে এমন সময় সাদাত খপ করে ইশরার হাত ধরে। ইশরা এমন আকস্মিক কাণ্ডে হকচকিয়ে গেল। সংকুচিত নয়নে তাকালো সাদাতের দিকে। সাদাত চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ইশরার দিকে। চক্ষু রক্তিম বর্ণ ধারণ করেছে। চাপা ক্রোধান্বিত কণ্ঠে ধমকে বলে, আমার দুঃখ বিলাসের সময় একদম নাক গলাতে আসবি না টমেটো। ইশরা মেকি রাগ দেখিয়ে বলে, আসছে ডিজিটাল যুগের দেবদাস। 2 দিন পর পর যে গার্লফ্রেন্ড চেঞ্জ করে তার আবার দুঃখ বিলাস। এসব নাটক আমাদের সামনে করবে না একদম। আমার দুঃখ তোদের নাটক মনে হচ্ছে? হ্যাঁ, তোরা আমার শত্রু শালা, তোদের জন্য একটু মন খারাপ করতে পারি না। তোদের কোনো বান্ধবীর নাম্বার দে, কথা বলে মনকে শান্ত করি। ইশরা ভেঙচি দিয়ে বলে, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, তোকে বান্ধবীর নাম্বার দেব। ভাই, এবার এসব নাটক বন্ধ কর। আমরা জানি এসব দুঃখ বিলাস আসলে নাটক। সাদাত হেঁচকা টান দেয় ইশরাকে। ইশরা নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে দম করে পড়ে সোফার উপর। কটমট করে তাকায় সাদাতের দিকে। সাদাত সেই চাহনি উপেক্ষা করে গমগমে কণ্ঠে বলে, একদম বেশি কথা বলবি না টমেটো। বেশি বেশি খেয়ে একদম মোটু টমেটো হয়ে যাচ্ছি। নিজের দিকে একটু খেয়াল কর, আর আমার বিষয়ে নাক গলানো বন্ধ কর পচা টমেটো। ইশরার রাগে ফুঁসে উঠল। অতিরিক্ত রাগের কারণে চক্ষুদয় ছলছল করে উঠল। অশ্রুসিক্ত নয়নে তাকালো সাদাতের দিকে। শয়তান একটা তার খাওয়া নিয়ে কথা শোনালো। হালকা একটু গোলুমুলু সে
তাই বলে কথা শোনাবে? সাদা তিশরার ভাবমূর্তি উপেক্ষা করে নির্বিকার ভঙ্গিতে বলে ওঠে, তোর গালগুলো রাগে আরো লাল হয়ে যাচ্ছে ইসরা, এখন একদম পাকা টমেটোর মতো লাগছে। ঈশার রাগ বেড়ে গেল, দৃষ্টি পড়ল হাতের দিকে। সাদাতের হাতে তার হাত মুঠোবন্দি, তিরিক্ষি